আজকে এটি আমার প্রথম ক্লাস আমার এই ইউটিউব চ্যানেলের। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস নিব সেটি হলো বাস্তব সংখ্যা। তো আমরা লিখে নেই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আমরা ইংরেজিতে বলি রিয়েল নাম্বার। তো বাস্তব সংখ্যা মূলত সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তো এই বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার, একটা মূলদ সংখ্যা আর একটা অমূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, আমাদের মূলদ সংখ্যার বিষয়টা আমরা পরে আলোচনা করি, এটা অনেক কিছু থাকে। তবে অমূলদ সংখ্যা কোনগুলো এটা নিয়ে আমাদের কথা। কারণ অমূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যা কখনোই অসীম বা সসীম যেটাকে বলি আমরা, অর্থাৎ এই অমূলদ সংখ্যার কোনো শেষ নেই। যেমন √2 এর মান আমি বের করতে করতে কোনো অসীম, এটা আমরা শেষ পর্যন্ত বের করতে পারবো না। বা পায়ের মান, আমরা পায়ের মান যদি বের করি, তো এই পায়ের মান যদিও আমরা জানি যে পাই সমান 3.1416, কিন্তু এই পায়ের মান এখানে ডট ডট অফুরন্ত আছে, যার কোনো শেষ নেই। তো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলি। আবার একটা জিনিস, যেমন আমরা এখানে বলি 1/3, 1 কে 3 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের হবে 0.3333, এরকম এইভাবে যেতেই থাকবে। এখন এটা কি অমূলদ সংখ্যা? এটা অমূলদ সংখ্যা নয়, কেননা এখানে 3 বারবার একই সংখ্যা আসতেছে আমাদের, আর একই সংখ্যা আসায় আমরা একটা পুনঃপুনিক দিতে পারি। যখন আমরা কোনো সংখ্যাকে ভাগ করে উপরে পুনঃপুনিক দিতে পারবো, তখন সেই সংখ্যাটি অমূলদ সংখ্যা নয়, এটি মূলদ সংখ্যা হয়ে যায়। তবে যদি আমাদের এই সংখ্যাটি এরকম হয় যে 0.10.1000 দশমিক হবে না, 200,500, এরকম যদি এক একবার আমাদের ভাগ করার পরে এক একটা সংখ্যা আসে, বারবার একই সংখ্যা না আসে, সেক্ষেত্রে আমরা পুনঃপুনিক দিতে পারি না। তো পুনঃপুনিক যে সকল সংখ্যা আমরা দিতে পারবো না, সেগুলি আমাদের অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা, আমরা মূলদ সংখ্যাটা নিয়ে এখন কথা বলবো। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো মূলদ সংখ্যা মূলত দুই প্রকার, এটা হলো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ। এখন পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি ইন্টিজার, যে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই কি পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। আমি একটু মনে হয় একদম কর্নারে হয়ে গেছে, একটু মাঝখানে লিখি। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 3 প্রকার, একটা হলো ধনাত্মক, ধনাত্মক, ঋণাত্মক, এবং আরো একটি যে সংখ্যা থাকে সেটা হলো শূন্য। তো এখন ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, আমরা ঋণাত্মক সংখ্যা কোনগুলো? ঋণাত্মক সংখ্যা বলতে যেমন -1, -2, -3, -4, -5 ইত্যাদি, এগুলো হলো আমাদের ঋণাত্মক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা, এই ধনাত্মক সংখ্যা যেটা, আমরা এই ধনাত্মক সংখ্যাকে আবার আমরা এই স্বাভাবিক সংখ্যা অর্থাৎ
সংক্ষেপে আমরা এটাকে এনও বলতে পারি, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। এই স্বাভাবিক সংখ্যাকেও আমরা ধনাত্মক সংখ্যা হিসেবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে আমরা অবহিত করি। এখন এই ধনাত্মক সংখ্যা শূন্য, এটি এই শূন্য এবং ধনাত্মক এই দুইটা মিলে অনেক সময় আমাদের প্রশ্নে আসে, এমসিকিউতে আসে যে নিচের কোনটি অঋণাত্মক সংখ্যা। এই শূন্য এবং ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা বলতে আমরা কি বুঝি? 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি যা আছে, তো সবগুলো ধনাত্মক সংখ্যা। তবে এই শূন্য এবং ধনাত্মক সংখ্যা এই দুইটা মিলে হয় অঋণাত্মক সংখ্যা। তো এখন এই ধনাত্মক সংখ্যাকে আবার এখন আরেকটা প্রশ্ন থেকে যায়, শূন্য কি সংখ্যা? শূন্য কি শুধুই পূর্ণ সংখ্যা? আবার অনেক সময় এরকম প্রশ্নে আসে, শূন্য জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? শূন্য অবশ্যই জোড় সংখ্যা, এটা মনে রাখবেন। আর ধনাত্মক সংখ্যাটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আরেকটা হলো এক। এখন এক মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তাহলে এক কি সংখ্যা? এক হলো সংখ্যা, আমাদের এই সংখ্যার গণনাটা শুরু করি, প্রথমে একটা সংখ্যা মৌলিক এবং যৌগিক কোনটার মাঝখানে এক সংখ্যাটি পড়বে না। তো এখন এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা নিয়ে আমাদের কাজ। তো এই মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা আমরা চিনব কি করে? এখন কাজ হলো, আমরা উপরে একটু মুছে দিই। আমরা মৌলিক সংখ্যা নিয়ে কথা বলবো আজকে। তো মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যাকে শুধু এক ধারা ভাগ করা যায়। কি ধারা ভাগ করা যায়? এক ধারা। এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেগুলোই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখন এক এবং ওই সংখ্যা বলতে আমরা কি বুঝবো? ওই সংখ্যাটা বলতে এখানে যে সংখ্যাটা আমাদের দেওয়া থাকবে, এখানে যেমন 13, 13 একটি মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? 13 কে শুধু এক ধারা ভাগ করা যায় এবং 13 দ্বারা ভাগ করা যায় না। অন্য কোন সংখ্যা দ্বারা এই 13 কে ভাগ করা যায় না, এই জন্য 13 মৌলিক সংখ্যা। এরকম আর কয়েকটা আমরা মৌলিক সংখ্যা লিখি, যেমন 31, এটা একটি মৌলিক সংখ্যা। তারপর 37, এটা একটি মৌলিক সংখ্যা। কেননা এই জন্য এগুলো মৌলিক সংখ্যা যে এগুলো শুধুমাত্র এক এবং নিজ নিজ সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোন সংখ্যা দ্বারা এদের ভাগ করা যায় না। তো এখন মৌলিক সংখ্যা চেনার জন্য, তো ভাগ করে তো চেনা যায় না, তো মৌলিক সংখ্যা চিনতে হলে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সংখ্যাটি অবশ্যই ধনাত্মক হতে হবে। ঋণাত্মক সংখ্যা কখনোই মৌলিক হতে পারে না। আর মৌলিক সংখ্যা আমাদের শুরু হয়, একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে। জোড় মৌলিক সংখ্যা একটি, জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি, সেটি হলো 2। আর বাকি সকল মৌলিক সংখ্যা বিজোড় থাকে। শুধুমাত্র 2 একটি মৌলিক সংখ্যা, এটি মৌলিক সংখ্যা হওয়া সত্ত্বেও এটি জোড়। 2 একটি জোড় সংখ্যা হওয়া সত্ত্বেও এটি মৌলিক সংখ্যা। 2 ব্যতীত যত সংখ্যা রয়েছে সকল মৌলিক সংখ্যাকে অবশ্যই বিজোড় হতে হবে। তো এখন বাকি সংখ্যাগুলো তারা আমাদের
2 ব্যতীত অন্যান্য মৌলিক সংখ্যাগুলো বের করার প্রথম শর্ত হলো সংখ্যাটা অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক হওয়া যাবে না, এবং সংখ্যাটা অবশ্যই বিজোড় হতে হবে। এখন আমরা আরো একটা জিনিস শিখি, যে সকল সংখ্যার শেষে 1 3 যে সকল সংখ্যার শেষে 1 3 7 9 1 3 7 9 যে সকল সংখ্যার শেষে 1 3 7 9 সংখ্যাগুলো থাকবে সেগুলো অবশ্যই মৌলিক সংখ্যা। এখন আমরা এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, আবার কিছু কথা আছে, পরিশেষে 9 থাকলেই যে আমাদের সেটা মৌলিক সংখ্যা হবে কিংবা 7 থাকলেই যে মৌলিক সংখ্যা হবে এরকম কোনো কথা নয়। তবে এটা একটা চেনার একটা উপায়, যে মৌলিক সংখ্যা চেনার যে কয়েকটা উপায় রয়েছে তার মাঝখানে এটার একটা উপায়, যে এই সংখ্যাগুলো দেখে আমরা মৌলিক সংখ্যা চিনতে পারবো। যেমন আমাদের আছে 39, তো 39 তো আমাদের 9 আছে, কিন্তু যেহেতু 9 থাকলে কি এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো? এটা মৌলিক সংখ্যা নয়, কারণ 39 কে আমরা ভাগ করা যায় 1 3 13 39। তার মানে কি আমাদের মৌলিক সংখ্যার সূত্র হলো 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু এই জায়গায় তো 3 দিয়েও ভাগ করছি, 13 দিয়েও ভাগ করছি, কাজেই এটা মৌলিক সংখ্যা নয়। তো আমাদের মৌলিক সংখ্যা একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো একটি, সেটা হলো 2, আর বাকি যেগুলো আছে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। এখন আর 1 3 7 9 যে কথাটা আমি বললাম, এই সংখ্যাগুলোকে আমাদের গুণনীয় বের করার সময় যদি দেখি অনলি 1 এবং ওই সংখ্যা ছাড়া আদার্স অন্য কোন সংখ্যা হয় না মৌলিক সংখ্যা। এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, বা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এরকম আসে 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো এখন এটা আমাদের পরীক্ষার খাতায় আমরা অনেকেই খাতায় হিসাব নিয়ে বসি যে 1 থেকে কয়টা মৌলিক সংখ্যা আছে, যেমন 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। আমি একটু লিখি, 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, 7 একটি মৌলিক সংখ্যা। তো 1 1 2 3 4, তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা হলো 4টি। তো আমরা পরীক্ষার খাতায় এইভাবে অনেকে হিসাব করে পরীক্ষার খাতায় আমরা উত্তর করে থাকি। তবে যদি আমাদেরকে বলা হয় 11 থেকে 50 পর্যন্ত, 11 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তো আমরা কিভাবে বের করব? তো এটা বের করতে গেলে যদি আমরা খাতায় এই আঙ্গুল গুনে যেভাবে এই 1 থেকে 10 পর্যন্ত 4টা নির্ণয় করলাম, এভাবে যদি আমরা বের করতে যাই তাহলে হয়তো দেখা যাবে পরীক্ষার সময় শেষ, আমরা মৌলিক সংখ্যা গুনতেই ব্যস্ত। তো কাজেই এর জন্য একটা সহজ উপায় হলো যে আমরা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এর সাথে আমাদের একটা মোবাইল নাম্বারের মতো আমরা মুখস্থ করে নিতে পারি, সংখ্যাটি হলো 44 22 32 23 21। এই যে সংখ্যাটা আমরা এখানে বলছি 25টা, দেখেন 4 আর 4 8, 8 আর 2 10, 10 আর 2 12, 12 আর 3 15, 16 17 18 19, 3 22, 23 24 আর 1 25। আমাদের সবগুলো যোগ করলে 25টাই হয়। এখন প্রশ্ন হলো তাহলে কোন জায়গায় কয়টা হবে? এই 4 সমান 1 থেকে 10 পর্যন্ত 4টা, এই 4 সমান 11 থেকে 20 পর্যন্ত, এই 2 সমান 21 থেকে 30 পর্যন্ত, এই 2 সমান 31 থেকে 40 পর্যন্ত। তো এইভাবে এই 1 থেকে 100 পর্যন্ত, এই 1 অর্থাৎ 91 থেকে 100 পর্যন্ত একটা। তাহলে 3 কত পর্যন্ত হবে? 41 থেকে 50 পর্যন্ত 3টা। এখন আমরা যেরকম শুরুতে বলছিলাম যে 11 থেকে
আমরা বলছিলাম 11 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 11 থেকে আমাদের 1 থেকে 10 পর্যন্ত 4টা, এটা আমাদের বাদ। তাহলে 11 থেকে 50 পর্যন্ত, তাহলে 50 পর্যন্ত কয়টা? 11 থেকে 20 পর্যন্ত আছে 4টা, 21 থেকে 30 পর্যন্ত আছে 2টা, 31 থেকে 40 পর্যন্ত আছে 2টা, 41 থেকে 50 পর্যন্ত 3টা। আমরা যোগ করে দেই, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, অর্থাৎ 11 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 11টি। তো এইভাবে যদি আমরা শুধুমাত্র এই যে নাম্বারটা, যে 44, 22, 32, 23, 21, এটা যদি আমরা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় মৌলিক সংখ্যা নিয়ে আমাদের আর ঝামেলা থাকবে না। তো এখন আরো বড় মৌলিক সংখ্যা যদি আসে, আমরা তো এখানে শিখলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা। এখন অনেক সময় আসে 101 থেকে 200 পর্যন্ত, নরমালি এর বেশি আসে না। তো 101 থেকে 200 পর্যন্ত যদি মৌলিক সংখ্যা কয়টা আসতে পারে? তো 1 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 21টি। তো এখন এটা মুখস্থ আমরা করতেই পারি। প্রবলেমটা হয় মাঝখান থেকে যখন প্রশ্ন আসে। তো 101 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, কিংবা 121 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, এরকম যখন প্রশ্ন আসে তখন আমাদের একটু ঝামেলা হয়ে যায়। তো এ থেকে উত্তরণের জন্য আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি, এটা জানার জন্য একটা নাম্বার মুখস্থ করে নিয়েছি। ঠিক তদ্রুপ 101 থেকে 200 পর্যন্ত 21টি মৌলিক সংখ্যা, এটা জানার জন্য আমরা একটি নাম্বার মুখস্থ করে নেব। নাম্বারটা আমি একটু উপরে লিখে এটা মুছে দেই। তো 41, 13, 22, 12, 14, এই 21টি। একটু প্রুভ করে দেখি 21 হলো কিনা। 4 আর 1 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 আর 4 21টি। তো আমাদের 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো 21টি। তো এই 21টি মৌলিক সংখ্যা, তো এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এই 4 হলো 101 থেকে 110 পর্যন্ত। তাহলে 1 কত? 111 থেকে 120। তো এইভাবে ক্রমান্বয়ে এই 4 হলো 191 থেকে 200 পর্যন্ত। তো এখন যদি আমাদেরকে বলে 101 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, তাহলে এটা হলো 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, এটা 30, এটা 40, তাহলে 4 আর 1 5 আর 1 6, 6 আর 3 9টা। তো 101 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা 9টি। তদ্রুপ আবার নিচে লিখেছিলাম 121 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো 121 থেকে হিসাব করলে এই পর্যন্ত 120 আমরা পেয়েছি। তো এই পর্যন্ত বাদ দেই। তো 121 থেকে বলছি, এটা হলো 21 থেকে 30, এটা 31 থেকে 40, এটা 41 থেকে 50, 1 3 4, 4 আর 2 6টা, 21 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ 121 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের 6টা। তো এটা গেল আমাদের পরিপূর্ণ সংখ্যা কয়টা, আমরা মুখে মুখে হিসাব করে বলে দিতে পারবো। এখন প্রশ্ন থেকে যায়, অনেক সময় আসে যে ছোট সংখ্যাগুলো যে মৌলিক সংখ্যা, এটা আমরা মুখে মুখে হিসেব করে বের করে ফেলতে পারি। আমাদের সমস্যাটা হয় তখন যখন পরীক্ষার খাতায় বড় বড় সংখ্যাগুলো দিয়ে বলে যে এই সংখ্যাটি নিচের কোনটি মৌলিক সংখ্যা, বা এই সংখ্যাটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা। যেমন আমরা একটা সংখ্যা লিখি 253। এখন এই 253 সংখ্যাটি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, এখন এটা মৌলিক না যৌগিক হিসেব করতে গেলে, এখন যদি আমরা এটাকে ভাগ করতে যাই,
1 বা 2 বা 3 ধারা, এটা ভাগ করে আমাদের বের করাটা অনেকটা কঠিন, কারণ 1 দিয়ে তো সবাইকে ভাগ করা যায়। এখন 253 কে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা আমরা তো এমনিতে বুঝতে পারবো না। তবে হ্যাঁ, অনেকের বেসিক ভালো আছে, তারা দেখে মুখে মুখে করে ফেলতে পারে। কিন্তু যারা মুখে মুখে করতে পারে না, তারা কিভাবে ভবিষ্যতে করতে পারবে, তাদের জন্য এই পন্থা। তো 253 সংখ্যাটি আমরা এখানে লিখেছি। এখন এই 253 সংখ্যাটির কাছাকাছি একটা আমরা বর্গ সংখ্যা নিব। এখন কাছাকাছি একটি বর্গ সংখ্যা আমরা কিভাবে নেব, চলুন একটু দেখি। 253 সংখ্যাটিকে আমরা যদি নরমালি এইভাবে একটু ভাগ করে দেখি, কত ধারা যাবে? তো নরমালি ভাগ করলে এটা 1 ধারা তো অবশ্যই যায়। এই যেহেতু পরিশেষে আমাদের 3 আছে, তাহলে এটা অবশ্যই আমাদের কোনো না কোনো একটি বেজোড় সংখ্যা দ্বারা এটা ভাগ যাবে। 3 দিয়ে যদি আমরা হিসাব করি, 3 এটা 24, 1 থাকে 13, আমাদের যায় না। তো 4 দিয়ে যাবে না, কারণ লাস্ট সংখ্যা বেজোড়, তো এটাকে ভাগ করলে আমাদের বেজোড় সংখ্যা দিয়েই করতে হবে। 5 দিয়ে সেই সকল সংখ্যাকে ভাগ করা যায় যাদের সংখ্যার শেষে অর্থাৎ একক স্থানে 0 এবং 5 রয়েছে, তাদেরকেই কেবল 5 দ্বারা ভাগ করা যায়। তো এর একক স্থানে 3 রয়েছে, তো একক স্থানে যে সকল সংখ্যা 3 রয়েছে সে সকল সংখ্যাকে 5 দ্বারা ভাগ করা যায় না। 7 ধারা ভাগ করতে হলে আমাদের শর্ত রাখতে হবে একক স্থানে 1 এবং 9 ও 3 থাকতে হবে। তো যেহেতু এখানে 3 আছে, আমরা 7 ধারা ট্রাই করে দেখি। 7 ধারা 3 7 21, 25 থেকে 21 গেলে থাকে 4, হলো 3 43। তো 43 ধারা এটাকে ভাগ করা পসিবল না। তো এর ফাঁকে আমরা দেখি এই 253টাকে আমরা 9 ধারা চিন্তা করি। 9 ধারা চিন্তা করলে 9 দিয়ে গুণে 18, 7 73। তো 73 মৌলিক সংখ্যা, সেটাকেও ভাগ করা যায় না। 11 চিন্তা করলে, 11 দিয়ে চিন্তা করি, 11 দিয়ে গুণে 22, 3 3 11 33। 11 এর সাথে 23 দিয়ে গুণ করলে 253 হয়, তাহলে সংখ্যাটি মৌলিক নয়। তখন এই যে একটা প্রসেস আমরা বের করলাম, এই প্রসেসটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো আমাদেরকে সহজে বের করতে হবে 253 একটি মৌলিক সংখ্যা নয়, এটি একটি যৌগিক সংখ্যা। তো সহজে বের করতে গেলে এই 253 সংখ্যাটির আগে আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা বের করতে হবে। কারণ আমরা যেভাবে মুখে মুখে বের করলাম, যেটাকে 13 ধারা বা 23 ধারা ভাগ করা যায়, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এখন এই 253 এর পূর্ণ বর্গ সংখ্যা কাছাকাছি, তো কাছাকাছি কিভাবে নির্ণয় করব তা আমরা জানি। যেমন এখানে 12 ধরি আমরা, 12 হোল স্কয়ার করলে 12 এর বর্গ হলো 144। তো আমাদের 253 আরো কাছাকাছি যেতে হবে। যদি আমরা 15 করি, 15 কত হয়? 15 225, 15 225। তো এখানে আছে আমাদের 256। তো আমাদের আরেকটু বড় চিন্তা করি, কারণ আমরা 253 কাছাকাছি নেব। তো 16 তো 16 হয় 256। ওকে, তো এই 253 সংখ্যাটিকে আমাদের এই 16 উপরে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমরা 16 নিচে চিন্তা করব। কেননা আমরা যেমন 253কে মুখে মুখে বের করলাম অনলি 11 দিয়ে, তো আরো বেশি সংখ্যা যদি যেতে পারে, যেমন এখানে 23 আছে, তো এই 23 দিয়ে যেটা ভাগ করা যায় আরো বেশি সংখ্যা তো আসতে পারত। কিন্তু এই বেশি সংখ্যা আসতে, অর্থাৎ 16 উপরে যে সংখ্যাগুলো দ্বারা 253কে ভাগ করা যায়, সেগুলো আমাদেরকে হিসেব করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমাদের 253কে যদি 1 এবং 253 দ্বারা ভাগ করা যায়, তবেই এটি মৌলিক সংখ্যা। এই দুটো সংখ্যা ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেলেই সেটি আর মৌলিক সংখ্যা নয়, সেটি হয়ে যায় যৌগিক সংখ্যা। তো 16 ভাগ করলে আমাদের 256 হয়ে যায়। তো যেহেতু কম, তাহলে আমরা 16 দিয়ে ভাগ করতে পারি না। 15 দিয়ে ভাগ করি, 15 যায় একবার, 10 3 103, 15 যায় না। 14 দিয়ে ভাগ করলে সেম, 14 দিয়ে যাবে না, কারণ 14 চার জোড় সংখ্যা। 13 দিয়ে চিন্তা করলে কয়বার যাবে? 13 একবার থাকে, 12 123, 13 123 এর মাঝখানে যায় না। ঠিক তদ্রুপ 12 তো যাবেই না, কারণ 12 জোড় সংখ্যা। তো এখন 11 দিয়ে চিন্তা করো,
11 চিন্তা করে আসছে 23, তার মানে 253 সংখ্যাটি কি? এটি কোনো মৌলিক সংখ্যা নয়। এবার আমরা আরো একটি উদাহরণ দেখি। মৌলিক সংখ্যা অপশনে ছিল 91, 143, 47 এবং 87। তো শুরুতে রয়েছে 91। তো আমরা যারা 13 ঘরের নামাতা জানি, তো 7 13 91, তো 13টা আমরা এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। তো কারণ 91 কে 7 এবং 13 দ্বারা ভাগ করা যায়। তো আমাদের মৌলিক সংখ্যার শর্তটাই হলো বা সংজ্ঞা যে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, অথবা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তো এবার আসি 143। তো আমরা আগের অঙ্কে যেরকম করেছিলাম যে কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা বের করতে হবে। তো 143 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা 144 সমান 12 স্কয়ার, তার মানে পূর্ণ বর্গ সংখ্যা 12। তো এই সংখ্যাটিকে আমাদেরকে 12 এর থেকে বেশি সংখ্যা দ্বারা ভাগ করার প্রয়োজন নেই, আমাদেরকে এই 12 দ্বারা ভাগ করলেই এটা চলছে। এখন 12 দ্বারা ভাগ করলে তো বেশি, তো 12 দ্বারা ভাগ করার প্রয়োজন নেই। তো 12 এর নিচে যে সংখ্যা যেমন 11 তে যদি আমরা এটাকে ভাগ করি, 11 কে 11, তো 14 থেকে 11 বিয়োগ করলে থাকে 3, 3 11 33, কারণ 3 আর 3 33 হয়, তাহলে 13 দিয়ে ভাগ করে গেল, তাহলে 143 কি মৌলিক সংখ্যা নয়। এখন প্রশ্ন আসতে পারে আমরা কেন এটাকে 12 দ্বারা ভাগ করব বা এই বর্গ সংখ্যা কেন নির্ণয় করব? এর কারণ হলো, আমি 47টা দেখি তারপর বলছি। এখন 47 আমাদের আছে, 47 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে? যেমন 6 6 কত হয়? 36। 47 এর কাছাকাছি হলো 49, যা 7 স্কয়ার। 7 7 7 49, এখানে আছে 46। তা আমাদের 7 এর থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলেই এটাকে চলছে। তো 6 দ্বারা ভাগ করলে কত হয়? 6 6 36, 6 7 42, 6 8 48, 6 দ্বারা যাবে না। আমরা 5 দিয়ে যদি চিন্তা করি, 5 দিয়ে চিন্তা করলে 5 9 45, 5 10 50, তাও যাচ্ছে না। 4 দিয়ে চিন্তা করে, যেহেতু বেজোড় সংখ্যা, তো 4 দিয়ে প্রশ্নই আসে না, কারণ 4 দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে যাদের একক স্থানে জোড় সংখ্যা রয়েছে। তো 3 ধারা চিন্তা করলে 3 যাবে একবার, থাকে 4 থেকে 3 একে 3, 1 আর 7 হয় 17। তো 17 এর মাঝখানে 3 ধারা যায় না, তো আমরা বলতেই পারি 47 একটি মৌলিক সংখ্যা। আমাদের এই প্রশ্নের উত্তর 47। এখন প্রশ্ন থাকতে পারে, এই যে 7 বের করলাম, যদিও 47 ছোট সংখ্যা, এটা এমনিতেই আমরা পারতাম, তবে যদি এখানে বড় সংখ্যা হইতো, তো এই বর্গ সংখ্যা বের করার যে সুবিধাটা, যখন এটাকে আমরা দেখলাম 1 থেকে 7 পর্যন্ত, প্রথমে 1 ধারা করলাম, 2 ধারা করলাম, 3 ধারা করলাম, 4 ধারা করলাম, এইভাবে যেতে যেতে যখন 7 পর্যন্ত করার পরেও যখন দেখলাম এই 47 কে 7 ধারা ভাগ করা যায় না, তখন আমাদের মাইন্ডে কাজ করতে পারে, যেহেতু 7 ধারা যায় না, একটু 8 দিয়ে দেখি, কিংবা একটু 9 দিয়ে দেখি, 11 দিয়ে দেখি, এভাবে আমাদের আরো ভাগ করতে মন চাইবে। এই জন্য আমাদের এই বর্গ সংখ্যাটা বের করার কারণ, 7 ধারা ভাগ করলে হয়ে যাচ্ছে 49, 47 থেকে বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 7 এর বেশি কোনো সংখ্যা দ্বারা এটাকে আমাদের ভাগ করার প্রয়োজন নেই, কারণ 7 কে 7 দ্বারা ভাগ করলে 47 হয়, 49 হচ্ছে, আরো বেশি হয়ে যাচ্ছে। তো এর থেকে এই বর্গ সংখ্যাটা বের করার কারণই হলো যে এর থেকে বেশি সংখ্যা দ্বারা ভাগ করে একে কখনোই নিঃশেষে বিভাজ্য করা যাবে না। তো অবশ্যই 7 থেকে ছোট সংখ্যা দ্বারা আমাদেরকে হিসেব করতে হবে, যে এটাকে যদি ভাগ করা যায় 7 এর থেকে নিচের সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে, উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে না। এই জন্য আমরা এই বর্গ সংখ্যাটা বের করব। যদিও আমরা এই তিনটাতেই আমরা একটাও সঠিক উত্তর পেয়ে গেছি, তো রইল বাকি 87। এটা নিয়ে আমরা একটু কথা বলি যে 87, এটা তো এখন যেহেতু আমরা এই 47 মৌলিক সংখ্যা পেয়ে গেছি, তো আমাদের প্রশ্নের অপশন ছিল নিচের কোনটি মৌলিক সংখ্যা, তো আমরা একটি মৌলিক সংখ্যা পেয়ে গেছি। তো এটা মৌলিক সংখ্যা না আমরা জানি, তারপরেও একটু প্রুফ করে দেখি। 87
মৌলিক সংখ্যার শর্ত প্রথম সংখ্যা এটাকে বেজোড় হইতে হবে। তো এটা বেজোড় সংখ্যা, একটা শর্ত সে ফিল আপ করে। এখন 87 এটাকে এক ধারা ভাগ করা যায়, এটাও কি। এখন 87 দ্বারা ভাগ করা যায়, এটাও সত্য। মাঝখানে অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা এটাই আমরা দেখব। এখন 87 আমরা এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা বের করব। আমাদের কত হয়? 10 10 100। কাছাকাছি সবচেয়ে বড় সংখ্যা হলো 10। 10 থেকে 9 ধারা চিন্তা করি আমরা। 9 9 81, 9 10 90, 9 ধারা যায় না। তো 9 ধারা যেহেতু যায় না, এটা আমরা যেহেতু বেজোড় সংখ্যা 8 ধারা চিন্তা করার প্রয়োজন নাই। আমরা 7 ধারা চিন্তা করি। 7 একবার 1 17, 7 ধারা যায় না। 5 ধারা চিন্তা করি। 5 ধারা একবার 3 7 37, 5 ধারাও যায় না। তো 4 দিয়ে যাবেই না। 3 ধারা চিন্তা করি। 3 দিয়ে গুণে 6, 2 আর 7 কত হয়? 27। পাশাপাশি বসলে 27 কে 3 ধারা ভাগ করলে 3 9 27। তো 3 ধারা আমাদের কত গেছে? 29। তো এটা যেহেতু ভাগ করা যায় সেহেতু এটা আর মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। তো আশা করি মৌলিক সংখ্যা নিয়ে মোটামুটি আপনাদের যে কনফিউশনটা থাকার কথা বা আসতো, এটা আজকের এই ক্লাসের পর শেষ হয়ে যাবে। এরপরেও যদি এই মৌলিক সংখ্যা চিনতে আপনাদের কোনো সমস্যা হয়, কমেন্ট বক্সে জানাবেন। আমি কার কোথায় সমস্যা হয় ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সমস্যাগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। এর ফাঁকে আরেকটা ক্লাস থাকে যায় যে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা। তো এই সহমৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? এটাকে ইংরেজিতে বলা হয় কু-প্রাইম নাম্বার। অর্থাৎ দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যা সহমৌলিক কিনা বা সহমৌলিক কিনা। যেমন 52 ও 97, এই দুইটা সংখ্যা ধরে আমরা চিন্তা করি যে এই দুইটা সংখ্যা সহমৌলিক কিনা। তো এখন সহমৌলিক কিনা বিচার করার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা চিন্তা করতে হবে, দুইটা সংখ্যার যে কোনো একটা সংখ্যাকে অবশ্যই মৌলিক সংখ্যা হইতে হবে। যদি দুইটা সংখ্যার কোনোটাই মৌলিক সংখ্যা না হয় তাহলে এটা সহমৌলিক না। সোজা কথা। দুইটা সংখ্যার মাঝখানে এখানে 52, যেহেতু 52 জোড় সংখ্যা, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়, জোড় সংখ্যা। কিন্তু 97 এটা একটি মৌলিক সংখ্যা। তো 97 একটি মৌলিক সংখ্যা। এখন 52 আর 97 এই দুইটা সহমৌলিক কিনা আমাদেরকে দেখতে হবে। চলুন দেখি। 52 ও 97। তো 97 একটি মৌলিক সংখ্যা আমরা জানি। তো এটাকে আমরা একটু প্রথমে বড় করে ভাবি। তো 52 এবং 97, আমরা যদি 52 কে ভাগ করি কত কত দিয়ে যাবে, বা যদি আমরা লসাগুই করি, 1 ধারা ভাগ করা যায়, 2 ধারা করা যায়, 3 ধারা করা যায়। 3 3 2 5, 3 ধারা যায় না। 4 ধারা, 4 13 52, 4 ধারা ভাগ যায়। যদি 5 ধারা হিসাব করি, 5 ধারা যাবে না, কারণ একক 2। 6 ধারা করলে 6 6 টা 48, 6 9 54 যাবে না। 7 7 7 49, 8 ধারাও যাবে না, কারণ 6 টা 48, 9 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে, কারণ 4 13 52। তো 13 দিয়ে যাবে। তো এখন প্রশ্ন হলো, এই যে সংখ্যাগুলো আমাদের 97 হলো 1 97। তো এদের দুইটার যে গুণনীয়ক গুলো, এখানে আরো অনেক গুণনীয়ক আসবে, কারণ 52 পর্যন্ত আর অনেক গুণনীয়ক বলতে আমাদের সর্বশেষ আসবে 26 52। এই দুইটা আমাদের অত দূর যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমাদের এই 97 এর গুণনীয়ক তো হলো 1 এবং 97। এই দুইটার গুণনীয়ক যখন 1 হবে, বাকিগুলো মিলবে না, তখনই কি আমাদের এটা সহমৌলিক। তো আমরা একটা কোশ্চেন দেখি, যে একটা বিশেষ কোশ্চেন দেখি কোনটি সহমৌলিক। যে 4টা অপশন থেকে যে নিচের কোনটি সহমৌলিক, আমাদের অপশনে যা ছিল সেগুলো বলতেছি।
তো এই চারটে অপশন আমাদেরকে ছিল, 1 2 3 4। এই চারটে অপশনে আমাদের বলা হয়েছিল নিচের কোনটি সহমৌলিক। তো এখন প্রশ্ন হলো, আমাদের সহমৌলিক চিনতে হলো অবশ্যই দুইটা সংখ্যার গুণনীয়ক 1 হইতে হবে। তো বাকিগুলো যেমন, এবং আরেকটা শর্ত হলো দুইটা সংখ্যার মাঝখানে যে কোনো একটাকে অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে। এখানে 4 যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, তো দুইটার মাঝখানে যে কোনো একটা মৌলিক সংখ্যা হতে হবে, কিন্তু দুইটার মাঝখানে দুইটাই যৌগিক, এটা এমনি দিই বাদ। 6 এবং 9, 6 যৌগিক, 9 যৌগিক সংখ্যা, এটাও বাদ। 9 12, 9 যৌগিক সংখ্যা, 12 যৌগিক সংখ্যা, এটাও বাদ। 12 আর 17 যদি আমরা দেখি, 17 আমাদের মৌলিক সংখ্যা। তো যেহেতু এই অপশনে বাকি তিনটা অপশনে তিনটাই যৌগিক সংখ্যা, একমাত্র ঘ অপশনে 17 এবং 12 যৌগিক সংখ্যা, একটা মৌলিক সংখ্যা রয়েছে এখানে, তো এটাই আমাদের সঠিক উত্তর। তো এরকম আরো বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো আমাদের ফার্স্ট কাজ হবে যে দুইটা অপশনের চারটা অপশনের মাঝখানে যে দুটা করে সংখ্যা দেওয়া থাকবে, তার মাঝখানে কোনটাতে একটা মৌলিক সংখ্যা রয়েছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে দুইটার মাঝখানে যে কোনো একটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হবে, বা ইংরেজিতে বলে কু প্রাইম নাম্বার। তো দুইটার মাঝখানে যেহেতু 17 মৌলিক, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর। এখন অনেক সময় আসে কি, দুই জায়গায় প্রশ্ন থাকে, যে দুইটা জায়গায় থাকে, যেমন কি এখানে 17, আমরা আরেকটা অপশন দেখি এটার সাথে, যেমন 12 17 একটা অপশন, আরেকটা অপশন দেখি আমরা 17 ও 34। এখন 17 তো মৌলিক সংখ্যা, এখানেও 17 মৌলিক, এখানেও 17 মৌলিক, তবে এটা কি সহমৌলিক? এটা সহমৌলিক নয়। এখন কেন নয় এটাই আমরা দেখব। কারণ 34 রয়েছে, 34 কে ভাগ করলে যাবে, এক ধারা ভাগ করা যায়, দুই ধারা ভাগ করা যায়, তিন ধারা যায় না, চার ধারাও যাবে না, 5 6 7, আর 34 কে আমরা যদি চার ধারা হিসাব করি, আমরা 4 4টা 32 যায় না, 6 ধারা 6 6 36, 8 ধারাও যাবে না, 9 10, সরাসরি যাবে 17 দিয়ে এবং 34। আর এই 17 কে 1 এবং 17 এই দুটা ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। তো এখন দেখেন, এই একটা মিল আছে, এই একটা, এই একটা, এই একটা, তবে দুইটা মিল আছে। তো যেহেতু দুইটা মিল আছে, তার মানে এটা কি নয়? সহমৌলিক নয়। আর 12 17 তো দেখেন, 12 কে আমরা ভাগ করতে পারি 1 2 3 4 6 12, যে কারণ 12 কে 12, 6 দিয়ে গুণে 12, 3 4 12, 3 4 12, 6 দিয়ে গুণে 12, 12 কে 12। কিন্তু 17 দিয়ে চিন্তা করলে, 17 তো শুধুমাত্র 1 আর 17 ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না। দুইটার সাথে কমন কি আছে? অনলি 1। যদি এই দুইটার গুণনীয়ক গুলোর মাঝখানে কমন গুণনীয়ক হলো 1, তার মানে এটা সহমৌলিক। কিন্তু এই 17 এবং 34 সহমৌলিক নয়, কারণ এই জায়গায় আমাদের গুণনীয়ক গুলোর মাঝখানে কমন রয়েছে দুইটা, যেহেতু দুইটা, কাজেই এটা সহমৌলিক নয়। তো কাজেই আমাদের যে দুইটার মাঝখানে যে কোনো একটা মৌলিক হলেই যেন আমরা সহমৌলিক লিখে না দিই, কারণ দুইটার মাঝখানে একটা মৌলিক হওয়ার পরেও সেটা সহমৌলিক না হওয়ার সম্ভাবনা থেকে যায়। কাজেই আমাদের গুণনীয়ক গুলো একটু চিন্তা করতে হবে। তো এইভাবে বের করতে গেলে তো আমাদের সময় সাপেক্ষ। তো খেয়াল রাখতে হবে এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যায় কিনা, যে যে মৌলিক সংখ্যাটি দ্বারা যে যৌগিক সংখ্যাটি থাকবে সেই যৌগিক সংখ্যাকে কোনোভাবে ভাগ করা যায় কিনা। যেমন 17 কে 34 কে দুইবার ভাগ করা যায়, তো কাজেই এটা সহমৌলিক নয়। আমরা সহজে শুরুতেই বুঝে নিব, আমাদের এইটুকু করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু দেখব 34 কে বা যে যৌগিক সংখ্যাটি থাকবে তাকে প্রদত্ত মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা না যায় তাহলে সেটাকে আমরা মৌলিক সহমৌলিক বলে দেব। যে পরীক্ষার এমসিকিউতে আমরা বৃত্ত ভরাট করে দেব সেটা সহমৌলিক নয়। আর যদি
এই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করা যায়, তাহলে সেটি সহমৌলিক নয়। তো আশা করি সহমৌলিক এবং মৌলিকের সংখ্যার বিষয়টি আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো বাস্তব সংখ্যার যে মেন ক্লাস, যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কোনটা, অমূলদ সংখ্যা কোনটা, আমরা শুরুতে যদিও একটু উদাহরণ দিয়েছিলাম, তবে সেটা পূর্ণাঙ্গ হয়নি। আমি মূলদ সংখ্যার উপরে আরেকটা ক্লাস নেব, আমাদের পরবর্তী ভিডিওতে সেটা পাবেন। তো সেই পর্যন্ত সাথেই থাকুন। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের এই ক্লাস থেকে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, যেগুলো আপনারা বুঝতে পারেন নাই, সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।